আসসালামু আলাইকুম। আজকের রাতটা যেন সাধারণ না। চাঁদ লাল, বাতাসে গন্ধ পচা পানির, আর আপনার পিছনে কে যেন শ্বাস ফেলছে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অজানা গ্রামের কথা, যেখানে ভূত শুধু ভয় দেখায় না, ভূত নির্বাচন করে। এই গল্পের নাম ভূতের নির্বাচন। চোখ বন্ধ করুন, শুনুন, আর যদি আপনার পাশের ঘড়িটা হঠাৎ থেমে যায়, তাহলে জানবেন ওরা এসে গেছে। ভূতের নির্বাচন। গ্রামের নাম ছিল নিমাইপাড়া। ছোট্ট একটা গ্রাম, যেখানে নদী বাঁক নেয় যেন কেউ গলা টিপে ধরেছে, আর বটগাছের শিকড়গুলো মাটির ভেতর দিয়ে মানুষের হাড়ের মতো উঠে আসে। গ্রামের লোক বলতো, এই গ্রামে প্রতি বছর একজন করে মানুষ হারিয়ে যায়, না মরে না পালিয়ে, শুধু হারিয়ে যায়, যেন জমিন খেয়ে ফেলেছে। গল্পটা শুরু হয় আমার মামাতো ভাই রফিকের সাথে। রফিক ঢাকার মেডিকেলে পড়ে, কিন্তু গত ঈদে তার দাদু মারা যাওয়ায় সে নিমাইপাড়ায় এসেছিল। আমি তখন গ্রামের স্কুলে পড়ি, আর রফিকের সাথে বন্ধুত্ব হয়ে গেল বটগাছের তলায় বসে চুরুট টানতে টানতে। এই গ্রামে ভূত আছে নাকি? একদিন সে হাসতে হাসতে জিজ্ঞেস করল। আমি চুপ করে থাকলাম। আমাদের গ্রামে ভূতের কথা উচ্চস্বরে বলা হয় না, বললে ওরা শুনে ফেলে। গত বছর মোস্তফা চাচা হারিয়ে গেছিল, আমি ফিসফিস করে বললাম। ক্ষেত থেকে ফিরছিল, হঠাৎ পায়ের শব্দ থেমে গেল। পরদিন তার জুতো পাওয়া গেল, ভেতরে কাদা আর একটা কালো চুল, মানুষের না, যেন বাঁদরের মতো ঘন আর লম্বা। রফিক হাসল। ওইসব তো লোককাহিনী। কিন্তু সেদিন রাতে সে হাসেনি, কারণ সেদিন রাতে আমরা দুজনে দেখেছিলাম পঞ্চফড়নের টিনের ভেতর থেকে কে যেন আমাদের নাম ধরে ডাকছিল। পঞ্চফড়নের টিন: জিরা, মরিচ, সৌজন্য, মেথি, কালোজিরা, এই 5টা মশলা মিশিয়ে রাখা হয় একটা ছোট্ট টিনে। বুড়োরা বলে এটা শুধু রান্নার জন্য না, এটা রক্ষা। ভূতপ্রেত এই গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু রফিকের দাদুর বাড়িতে সেই টিনটা খালি ছিল, আর টিনের ভেতরে লাল মাটি মাখানো, যেন কেউ রক্ত মাখিয়ে রেখেছে। কি এটা? রফিক জিজ্ঞেস করল। ওই টিন খালি হলে বিপদ, আমি বললাম, বিশেষ করে যদি কেউ মরার সময় অসমাপ্ত কথা রেখে যায়, তখন ওরা আসে। ওরা কারা? ওরা যারা নির্বাচন করে। গ্রামের বুড়ো হাজারি মিয়া একদিন আমাদের ডেকে বললেন, তোরা দুজন সাবধান, এবারের নির্বাচনের রাত আসন্ন। নির্বাচন মানে কি? রফিক জিজ্ঞেস করল। হাজারি মিয়া চোখ বন্ধ করে বললেন, 50 বছর আগে এই গ্রামে এক মেয়ে ঝুলে মরেছিল। নাম ছিল রহিমা। তার বিয়ে হয়েছিল এক ধনী জমিদারের ছেলের সাথে, কিন্তু সে তাকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। রহিমা গ্রামের পুকুরে ঝুলে মরে। মরার আগে সে শপথ করেছিল, আমি যে পুরুষের কাছে অপমান পেয়েছি, তার বংশধরদের মধ্যে থেকে প্রতি বছর একজনকে আমি নির্বাচন করব। কিন্তু জমিদারের বংশ তো নেই এখন, রফিক বলল। হাজারি মিয়া চোখ খুলে তাকালেন রফিকের দিকে। তোর দাদুর নাম কি ছিল? আব্দুল করিম মিয়া। ওই আব্দুল করিম মিয়া, সেই ছিল রহিমার স্বামী। রফিকের মুখ সাদা হয়ে গেল। রহিমার কবর গ্রামের পশ্চিম পাশে, একটা বাঁশবনের ভেতর। কবরের উপর ঢাকা একটা পুরনো নাকশি কাঁথা, যেখানে সেলাই করা আছে লাল সুতো দিয়ে যেন একটা মেয়ের চোখ, যে চোখ দুটো রাতে জ্বলে। গ্রামের লোক বলে, যে রাতে নির্বাচন হয় সেই রাতে কাঁথার চোখ দুটো ঘুরে যায়, আর যার দিকে তাকায় সেই পরের শিকার। সেদিন রাতে আমরা দুজনে কবরের কাছে গেলাম। বৃষ্টি নামছিল, বাতাসে গন্ধ পচা পানের। আমরা দেখলাম কাঁথার চোখ দুটো আস্তে আস্তে ঘুরছে, আর হঠাৎ রফিকের দিকে তাকালো। ও না! রফিক পিছনে হটতে লাগল। তখন কবর থেকে শব্দ এলো, তুমি আমার। পরদিন রফিক গায়েব হয়ে গেল। খোঁজ নেওয়া হলো, কিছু পাওয়া গেল না।
শুধু তার মোবাইল ফোনটা পাওয়া গেল পুকুরের ধারে। স্ক্রিনে একটা ভয়াবহ ভিডিও। ভিডিওতে রফিক মাটির ভেতর থেকে চিৎকার করছে, আমি এখানে, আমাকে টেনে বার করো, ও আমাকে টানছে, ওর হাতে নাকশি কাঁথা। ভিডিও শেষ হওয়ার আগেই স্ক্রিনে একটা মুখ উঠে এলো। মেয়েটার চোখ নেই, শুধু দুটো গর্ত, আর গলায় দড়ির দাগ। আমি বুঝলাম রহিমা শুধু রফিককে নিতে চায় না, ও চায় আমাদের সবাইকে, কারণ আমরা সবাই তার স্বামীর বংশের লোক। আমি হাজারি মিয়ার কাছে গেলাম। কিভাবে ওকে থামানো যায়? একমাত্র উপায়, তিনি বললেন, ওকে আবার বিয়ে দেওয়া। কি? হ্যাঁ, যেহেতু ও অসমাপ্ত বিয়ে নিয়ে মরেছে, তাই ওর আত্মা শান্তি পায়নি। তোমাদের মধ্যে থেকে একজনকে ওর সাথে বিয়ে দিতে হবে, তখন ও শান্তি পাবে আর নির্বাচন বন্ধ হবে। কিন্তু কে বিয়ে করবে এক ভূতকে? হাজারি মিয়া আমার দিকে তাকালেন। যে বাঁচতে চায় সেই করবে। আমি রাজি হলাম, কারণ আমি জানতাম যদি আমি না করি তাহলে পরের বছর আমার ছোট ভাই নির্বাচিত হবে। বিয়ের রাতে গ্রামের মাঝখানে একটা মঞ্চ বানানো হলো। আমার হাতে দেওয়া হলো একটা পুরনো শাড়ি, যেটা রহিমার ছিল, আর মাথায় দেওয়া হলো একটা ঘোমটা, যার ভেতর থেকে লাল আলো বেরোচ্ছিল। মৌলভী সাহেব নিকাহ পড়লেন, কিন্তু যখন কবুল বলার সময় এলো, আমার পাশে কি যেন দাঁড়ালো এক মেয়ে, গলায় দড়ি, চোখে শূন্যতা। আমি কবুল করলাম, ও বলল, কণ্ঠ যেন মাটির ভেতর থেকে আসছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমিও কবুল করলাম। তখন আকাশে বাজ পড়ল, আর সবাই দেখল আমার হাত থেকে শাড়িটা নিজের থেকে উড়ে গেল কবরের দিকে। পরদিন থেকে গ্রামে আর কেউ হারায়নি। রফিকের শরীর কখনো পাওয়া যায়নি, কিন্তু আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। আমি একটা কবরের ভেতর শুয়ে আছি, আর পাশে রহিমা বসে আছে। তুমি আমার স্বামী, ও বলে, তুমি কখনো এখান থেকে যাবে না। আমি জাগি আর দেখি আমার হাতের কবজিতে লাল সুতো বাঁধা, আর ঘরের কোণে নাকশি কাঁথার একটা টুকরো পড়ে আছে। আপনি কি শেষ পর্যন্ত শুনলেন? তাহলে জানুন, আপনার ঘরের কোণেও এখন হয়তো একটা নাকশি কাঁথা পড়ে আছে। যদি আপনার হাতের কবজিতে লাল সুতো দেখেন, তাহলে বুঝবেন আপনিও নির্বাচিত। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি নির্বাচন থেকে বাঁচতে চাই, কারণ ওরা আপনার কথা শুনছে।